সবাইকে ইনক্লুড করে যে একটি আন্দোলন, এই আন্দোলনটার কথাও যদি আমি ধরি, সেখানে কিন্তু আমরা ধর্মপ্রাণ নারী যারা এরকম অনেককেই আপনাদের সাথে একাত্ম হতে দেখলাম না। এটার কারণ কি বলে আপনার মনে হয়? আপনি তো ডেভেলপমেন্ট স্টাডিজ পড়ান, আপনি একটু ব্যাখ্যা দেবেন। আচ্ছা, ওকে, আমি তাহলে একটু শুরু থেকে আসছি। আপনারা শুরু থেকে যেটা নেগেটিভ ফ্রেমিংয়ের কথা বলছেন, ভাইয়াও যেটা বলে গেলেন, উনি পুরো নারী কমিশনটাকে উনি ইসলামোফোবিক কিংবা জেন্ডার বিষয়ে তারা হুজুরদেরকে সিঙ্গেল আউট করছেন, বা যারা ইসলামিস্ট চিন্তাভাবনার মানুষ তাদেরকে সিঙ্গেল আউট করছেন, এই কথাটা উনি বললেন। সমস্যাটা হচ্ছে এখানে যে বাংলাদেশে আমরা যখন কথা বলছি কারা মুসলিম, এই প্রশ্নের উত্তরে আমরা দেখতে পাবো যে যারা হচ্ছে ইসলামিস্ট গোষ্ঠী তারা মনে করছেন যে কওমি মাদ্রাসায় না পড়লে কিংবা একটা নির্দিষ্ট চিন্তা ভাবনার মানুষ না হলে কিংবা পোশাক আশাকে বোরকা পরা বা হিজাব পরা এরকম না থাকলে বোধহয় সেই মানুষগুলো মুসলমান নয়। ফলে এই জিনিসটাকে আমি একটু অ্যাড্রেস করতে চাই যে আমি কমিশনের খুব ভালোভাবে কমিশনের সদস্য কারা এটা তো আগে দেখেছি। এই কমিশন কাদের সাথে কথা বলেছেন সেটাও আমি দেখলাম, এখানে আসার আগে আরও ভালো করে দেখলাম। এবং আমি এখানে খেয়াল করলাম যে বেশিরভাগ নামগুলোই কিন্তু, আমি জানি না ব্যক্তিগত জীবনে তারা ধর্ম কিভাবে প্র্যাকটিস করেন, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু মুসলিম, মানে অ্যাটলিস্ট তার বাবা মার প্রদত্ত যে নাম সেই অনুযায়ী। ফলে এই মানুষগুলোকে কেন মুসলমান মনে হচ্ছে না ইসলামিস্ট গোষ্ঠী, সেটা আমার একটা বড় প্রশ্ন। এবং ভাইয়া যেটা একটি কথা অনেকেই বলছেন যে এই কমিশন যখন প্রস্তাব করেছে তখন তারা মাদ্রাসায় যারা আছেন তাদের কাছে গিয়েছেন কিনা সেই প্রশ্নটা আছে। আচ্ছা, এবং এখানে এই প্রশ্নের উত্তর আমি যেতে চাই। আমি নিজেও, আমাকে যদি আপনি প্রশ্ন করেন যে এই উইমেন কমিশনটা আসলে ইনক্লুসিভ কিনা, ফলে সেই জায়গা থেকে আমি দুটো জায়গায় দেখতে চাই। একটা হচ্ছে উইমেন কমিশনের যারা মেম্বার রয়েছেন তাদের মধ্যে ইনক্লুসিভিটি আছে কিনা, আর সেকেন্ড হচ্ছে তারা যে মানুষগুলোর সাথে সভা সমাবেশ করেছেন, বা সভা সমাবেশটা তো মিটিং করেছেন, যাদের মতামত নেওয়ার চেষ্টা করেছেন তারা মানে সেই জায়গাটা ইনক্লুসিভ কিনা। তৃতীয়ত হচ্ছে এই উইমেন কমিশনে যে ইস্যুগুলো টেনে আনা হয়েছে, মানে যেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা হয়েছে সেই জায়গাগুলোতে ইনক্লুসিভিটি আছে কিনা। প্রথম যে প্রশ্নটা আমি নিজেই উত্থাপন করলাম যে উইমেন কমিশনের যারা মেম্বার রয়েছেন তারা ইনক্লুসিভ কিনা, তো সেই প্রশ্নের উত্তরে আমাদের ইসলামিক গোষ্ঠী একটা আপত্তি তুলছেন যে এখানে কোনো ওলামা নাই কিংবা যারা ইসলাম বিষয়ে যারা স্কলার তাদের কোনো যুক্ততা নাই, আমরা দেখতে পাচ্ছি না। এখানে বেশিরভাগই হয়তো এনজিও কর্মী কিংবা আমরা একটু মধ্যবিত্ত এলিট নারী বলে যাদেরকে চিনি তারা আসলে ইনক্লুডেড। তো একই প্রশ্ন কিন্তু আমাদের ভিন্ন ধর্মাবলম্বীরা করতে পারেন যে এই কমিশনে কোনো হিন্দু মানে মেম্বার নাই কেন, কিংবা এই কমিশনে আদিবাসী বোধহয় একজন আছেন মেম্বার হিসেবে, তারা নাই কেন, এই প্রশ্নগুলো কিন্তু তারা করতে পারেন। ফলে এই যে ইনক্লুসিভনেসের যে কথাটা আমরা বলছি এটা কিন্তু কনটেক্সট স্পেসিফিক। আরেকটা জিনিস হচ্ছে আমার মনে হয় যে এই কমিশনে, আমি নিজে যদি আমাকে ব্যক্তিগত মতামত দিতে বলেন সমাজবিজ্ঞানী হিসেবে, তাহলে আমি নিশ্চয়ই বলবো যে এই কমিশনের যারা মেম্বার রয়েছেন তা মানে সেই জায়গাটাতে আমরা এত ইনক্লুসিভনেস আনতে পারিনি। সেক্ষেত্রে আমি বলবো যে ইসলামিস্ট যারা গোষ্ঠী আছেন তারা আমাদেরকে কয়েকজন ওলামার নাম সাজেস্ট করুক যে আমরা দেখতে পাচ্ছি যে এটা এত ইনক্লুসিভ না, সেই জায়গা থেকে এনার নাম আমরা প্রস্তাব করছি যারা নারী অধিকার বিষয়ে কাজ করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরো নারী কমিশনটাকে একেবারে বিলুপ্ত ঘোষণা করতে চাচ্ছেন বা এটা পুরোটাই মানি না, এই ধরনের একটা পজিশন নিচ্ছেন। ফলে সেই জায়গাতে আমার সমস্যা। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই নারী কমিশনে আমি দেখলাম যে তারা কিন্তু যে সভা সমাবেশ বা মিটিংগুলো যেখানে করেছেন সেখানে কিন্তু প্রচুর তারা গার্মেন্টস ওয়ার্কারদের নিয়ে যারা কাজ করেন, প্রচুর এনজিও কর্মী, তারপরে সাংস্কৃতিক যারা সংগঠনের সাথে যুক্ত তাদের সাথে কিন্তু মত বিনিময় করেছে। এবার আমি এই প্রেক্ষাপটে বাংলাদেশে আসতে চাই। বাংলাদেশে যে স্বাধীন হওয়ার 50 বছরের বেশি অতিক্রান্ত হয়ে গিয়েছে, এই সময়টাতে আমরা নারীদের অধিকার নিয়ে আসলে কাদের কাজ করতে দেখেছি। ফলে এই প্রশ্নের উত্তর যখন আমরা দিতে আসব, আমরা দেখছি যে বাংলাদেশের যে স্টেট এই 50 বছরে রাষ্ট্র কিন্তু নিজেও ব্যর্থ হয়েছে নারীদের কাছে পৌঁছাতে। স্টেট যদি এই জায়গাটা নিতে পারত তাহলে কিন্তু এনজিওরা ওইভাবে কাজ করতে পারতেন না মাঠ পর্যায়ে নারীদের সাথে। আর একজন সমাজবিজ্ঞানী হিসেবে বা ডেভেলপমেন্ট স্টাডিজের শিক্ষক হিসেবে আমি নিজেও এনজিওকে কিন্তু ক্রিটিক্যালি দেখার চেষ্টা করি। কারণ কিন্তু এখন এই যে একটা মুখোমুখি অবস্থা হলো, এটা কেন হলো? আপনাদের এই যে গতকালের সমাবেশ থেকে কিন্তু এরকম কিছু স্লোগান এসেছে, যে স্লোগানগুলো নিজেদেরকেই যেন যে গালি দেওয়া হয়েছিল, এই যে গালি দেওয়ার পর প্রত্যাহার করা হলো সেই গালিটা দেওয়া হচ্ছে, যাইতে এলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। ঠিক একটু বলবেন প্রেক্ষাপটটা কি? আচ্ছা, এই প্রেক্ষাপটটা আমি বলবো। আমার আগে
আগের আলোচনাটা একটু আমি জাস্ট শেষ করে আচ্ছা, আসি খুব 30 সংক্ষেপে একটু সেকেন্ডসে। বলেন। কেন আমি এই কথা বলতে চাচ্ছি, বাংলাদেশের স্বাধীনতার 50 বছরে আমরা দেখলাম যে যে কোনো নারী নির্যাতনের ঘটনা ঘটছে, ধর্ষণ বিরোধী আন্দোলন হচ্ছে, বা এই ধরনের যে মুভমেন্টগুলো আমরা সবার আগে সামনে আসতে দেখছি কিন্তু এই সাংস্কৃতিক কর্মীদেরকে, কিংবা আরও স্পেসিফিক্যালি বললে হয়তো বামপন্থী সংগঠনগুলো কথা বলেছেন। কিন্তু পক্ষান্তরে আমাদের যারা আলেমোলামারা বা ইসলামিস্ট স্কলাররা রয়েছেন তাদের কিন্তু জনগণের সাথে আরও বেশি সম্পৃক্ততা ছিল। তারা প্রতি বছর প্রায় প্রত্যেকটি গ্রামে বাংলাদেশের এখন দেখেন ওয়াজ মাহফিলগুলো হচ্ছে, সেই জায়গাতে দেখবেন খেয়াল করে তারা সব সময় নারী বিদ্বেষী কথাবার্তা বলে আসেন। সেটা আপনি মানে যে কোনো স্পেকট্রামের আপনি হুজুরদেরকে দেখেন, সেটা হতে পারে হেফাজতপন্থী কিংবা হতে পারে শিবিরপন্থী। তো তারা যখন নারী বিদ্বেষী বয়ানে কথা বলছেন, ঠিক একই সময়ে যখন এনজিও কর্মীরা নারীর অধিকারের কথা, আমি পাশ্চাত্য অধিকারের কথা আমি বললাম, বা উইমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে এগিয়ে যাচ্ছে, তখন যখন নারী বিষয়ক কমিশনগুলো হয় তখন তারা কিন্তু আউট হয়ে যান তাদের এই যে ঐতিহাসিক কৃতকর্মের কারণে। কারণ তাদেরকে তো আমরা ধর্ষণ বিরোধী মুভমেন্টগুলোতে যদি আমরা তাদেরকে দেখিও, তাদেরকে এভাবে দেখি যে নারীরা এরকম পোশাক কেন পরে আসলো, তাহলে তো ধর্ষণের শিকার হবে। আমরা